ইনায়ার গা এখন ফুটন্ত পানির মতো গরম। জ্বরের ঘরে মেয়েটা কাঁপছে। ওর ঠোঁট দুটো শুকিয়ে সাদা হয়ে গেছে। জায়ান হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে সে দ্রুত ড্রয়ার থেকে জ্বরের ওষুধ আর পানি নিয়ে এলো। ইনায়াকে আলতো করে টেনে তুলে নিজের বুকের উপর হেলান দিয়ে বসালো। জান, ইনায়া, ওঠো, একটু ওষুধটা খেয়ে নাও প্লিজ। জান, চোখ খুলো। জানের কণ্ঠে এখন এক চরম অস্থিরতা। ইনায়া জ্বরের ঘরে চোখ মেলতে পারছে না। ওর মাথাটা বারবার জায়ানের কাঁধে ঝুলে পড়ছে। জায়ান কোনো মতে ওকে একটু পানি খাইয়ে ওষুধটা গলার নিচে নামিয়ে দিল। ইনায়ার এই অবস্থা দেখে জায়ানের কলিজাটা যেন কেউ ছিঁড়ে ফেলছে। সে নিজেকে ধিক্কার দিয়ে বলল, সরি জান, সব আমার জন্য। আমি যদি আজ তোমাকে ওই বৃষ্টিতে ওভাবে না ভিজাতাম তবে তোমার এই দশা হতো না। জায়ান এবার ইনায়াকে শুয়ে দিয়ে নিজের শক্ত দুই বাহুতে করে বুকের সাথে মিশিয়ে নিল। ইনায়া জ্বরের ঘুরে জায়ানের শার্টের কলারটা খামচে ধরল, যেন কোনো এক উত্তাল সমুদ্রে সে একটা খড়কুটো খুঁজে পেয়েছে। জায়ান ওকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যেন ইনায়ের শরীরের কাঁপুনিটা ধীরে ধীরে কমতে শুরু করলো। জায়ানের শরীরের সেই উষ্ণতা ইনায়ের বরফ শীতল হয়ে যাওয়া রক্তে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। ইনায়া জায়ানের বুকেই মুখ গুজে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। জায়ান ওর মাথায় হাত বোলাতে বোলাতে ভাবলো, এই মেয়েটা কি আমার নিয়তি? যাতে যাকে ধ্বংস করতে চেয়েছিলাম তাকে এখন আগলে রাখার জন্য নিজের প্রাণ দিতেও কার্পণ্য করছে না কেন? ভোর হওয়ার আগ পর্যন্ত জায়ান এভাবে ইনায়াকে আগলে সকালে সোনালি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে ইনায়ের মুখে এসে পড়ল। আবছা আলো আধারিতে তার জ্ঞান ফিরতেই সে এক অদ্ভুত প্রশান্তি আর উষ্ণতা অনুভব করলো। চোখ মেলে সে দেখলো সে কোনো এক শক্ত পাহাড়ের মতো বিশাল বুকের উপর শুয়ে আছে। দুই জোড়া বলিষ্ঠ হাত তাকে আষ্টে পিষ্টে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন এক মুহূর্তের জন্য শিথিল হলেই সে হাহাকারের মতো হারিয়ে যাবে। ইনায়া মাথা তুলে দেখলো জায়ান। ওর চোখ দুটো বোঝা, কিন্তু ভ্রু কুঁচকে আছে। ঘুমের ঘোরে হয়তো কোনো এক দুশ্চিন্তা ওকে তাড়া করছে। ঘন্টা পর শাওয়ার নিয়ে যখন নিজেকে ছাড়িয়ে নিল, কালো রঙের একটা সেই ভয়ঙ্কর বৃষ্টি অপূর্ব মায়াবী কথা লাগছিল। আর উত্তর আবেগের কথাগুলো তোয়ালে দিয়ে ছাড়তে ছাড়তে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সে বিনয়ে বলল, প্রতিচ্ছবি দেখে সে থমকে গেছে। জ্বরের রেশ থাকলে আমার দম লেগে আছে। সে ধীর পায়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টা পর শাওয়ার নিয়ে যখন বের হলো, কালো রঙের একটা আনারকলি স্যুটে ওকে অপূর্ব মায়াবী লাগছিল। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে ঝাড়তে ঝাড়তে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে থমকে গেছে। জ্বরের রেশ এখনো চোখে মুখে লেগে আছে। ঠোঁট দুটো ফ্যাকাশে, কিন্তু গাল দুটো হালকা রক্তভাব। ইনায়া একবার বিছানার দিকে তাকালো, দেখলো জায়ান এখনো অঘরে ঘুমাচ্ছে। শান্ত অবস্থায় লোকটার চেহারা এক অন্যরকম আভিজাত্য আর মায়া কাজ করছে, যা জাগনা থাকা অবস্থায় ও তার আড়ালে ঢাকা পড়ে থাকে। ইনায়া অজান্তে হাত বাড়িয়ে জায়ানের কপালের অবাধ্য চুলগুলো ঠিক করে দিতে গেল, কিন্তু মাঝপথে হাতটা থেমে গেল। সে নিজের মনকে আটকে উঠল। কি করছি আমি? সে ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল এবং জেদ করে নিজের ভেজা চুলগুলো সজোরে ঝাড়তে শুরু করলো। চুলের পানির ছিটে গিয়ে সরাসরি জায়ানের মুখে পড়ল। জায়ান ধরপড় করে চোখ মেলল। চোখের সামনে ভেজা চুলের এক অপসরীকে দেখে ওর সব ক্লান্তি যেন কর্পূরের মতো উড়ে গেল। ইনায়ের ভেজা চুল থেকে টপটপ করে পানি দিয়ে ছড়িয়ে দিল ওর পিঠে। জায়ান হাসলো, যা কামিজের পাতলা কাপড়টাকে গায়ের সাথে লেপ্টে দিয়েছে। তোমার জায়ান উঠেছে বেবি ডল, এবং পেছন থেকে জায়ান ওর কপালে হাত ছড়িয়ে ধরলো। ইনায়া ওর হাত ছড়িয়ে দিয়ে বিরক্তি স্বরে বলল, কতবার বলবো আমাকে ছুবেন না? আপনার ছোঁয়া আমার কাছে বিষের মতো লাগে। কেন আসেন আপনি আমার ঘরে? জায়ান এক পা এগিয়ে আসে, ওর চোখের দিকে তাকিয়ে বলল, কেন? কাল রাতে তো এই বিষ মাখানো মানুষটাকেই জড়িয়ে ধরে ঘুমালে, আজ এত দেমাগ কোথা থেকে এলো? মিথ্যে বলবেন না, আমি আপনাকে কেন জড়াবো? ইনায়া চিৎকার করে উঠল। জায়ান নিজের গায়ের পাতলা টি শার্টটা কিছুটা নিচে নামিয়ে বুকের দিকে ইশারা করলো। জায়ান ইনায়া দেখলো জায়ানের ফর্সা চড়া বুকে গভীর খামচির দাগ। কাল রাতে জ্বরের ঘরে সে যে কতটা শক্ত করে জায়ানকে আঁকড়ে ভালোবাসি, এটাই আমার জগৎ। সেই দাগগুলো তার সাক্ষী। ইনায়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। কোনো ক্ষত নয়, এগুলো আমার উপর তোমার অধিকারের চিহ্ন। ইনায়ের রাগে ফেটে পড়ল। কিসের ভালোবাসা? কদিন আগে তো আমাকে ঘৃণা করতেন, আমাকে তো অন্য পুরুষের বিছানায় পাঠাতে আপনার হাত কাঁপেনি। আজ হুট করে এত প্রেম কোথা থেকে উতলে উঠল?
আপনি কি ভেবেছেন একটা বাচ্চার জন্য আমাকে এভাবে আটকে রাখবেন? দিন শেষ হতে দিন, সুযোগ পেলেই আমি এই নরক ছেড়ে পালাবো। ইনের শেষ কথাগুলো জায়ানের কানে তপ্ত শীষের মতো বিঁধল। পালাবো শব্দটা জায়ানের মস্তিষ্কে রগগুলো নাচিয়ে তুলল। জায়ানের সজোরে ড্রয়ারের উপর একটা ঘুষি মারল। তার শান্ত চোখ দুটো আবার সেই পরিচিত অন্ধকার ছায়ায় ঢেকে গেল। সে ইনায়ের খুব কাছে এসে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। ওর তপ্ত নিঃশ্বাস ইনায়ের মুখে আছড়ে পড়ছে। পালাবে? এই সিঙ্গানিয়া ম্যানশনের প্রতিটা ধূলিকণাও জানে তুমি শুধু আমার। যদি মরতেও হয় তবে আমার বাহুতে তোমার জান যাবে ইনায়া। আমার ভালোবাসা যদি সহ্য করতে না পারো তবে আমার হিংস্রতা দেখার জন্য তৈরি থাকো। আজ থেকে এই রুমের বাইরে এক পাও তোমার বিনা অনুমতিতে পড়বে না। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। তীব্র আক্রোশে আর না পাওয়ার ভালোবাসার যন্ত্রণা নিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। ইনায়া মেঝের ওপর ধপ করে বসে পড়ল। অন্যদিকে চৌধুরী বিলার ড্রয়িং রুমটা তখন বিকেলের সোনালি আলোয় ঝলমল করছিল। সবাই যে যার মতো আড্ডায় ব্যস্ত। ইনায়া এই বাড়ি থেকে চলে গেছে বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু বাড়ির কারো মনেই তার জন্য বিন্দুমাত্র হাহাকার নেই। যেন একটা বিষাক্ত আপদ বিদায় হয়েছে। ঠিক তখনই দরজার ওপার থেকে একটা ভারী সুটকেস টেনে ভেতরে ঢুকলো এক দীর্ঘদেহী তরুণ। পিছন থেকে তাকিয়ে সহস্য বলল, সারপ্রাইজ! সবাই চমকে ঘুরে দাঁড়ালো। ঈশানী চিৎকার করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। বড় ভাইয়া, তুমি আসবা আমাদের বললা না কেন? আশিক হাসি মুখে ঈশানীর মাথায় হাত রেখে বলল, বললে কি আর সারপ্রাইজ হতো রে পাগলি? আয়ান এগিয়ে এসে আশিককে জড়িয়ে ধরল। ভাইয়া, কত বছর পর তোমাকে দেখলাম, ফাইনালি তুমি ফিরলে। আনিস চৌধুরী এগিয়ে এলেন। তার চোখ মুখে গর্ব। বড় ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে, এটা তার জন্য অনেক বড় পাওনা। তিনি আশিককে জড়িয়ে ধরে বললেন, না বলে চলে এসেছিস, খুব ভালো করেছিস বাবা। সবাই এখন খুশিতে আত্মহারা। এক কোণে দাঁড়িয়ে ইকরের মুখটা তেতো করে রাখলো। আশিকের ফিরে আসাটা সে মোটেও পছন্দ করছে না। আশিক সোফায় বসে চারিদিকে চোখ বুলাতে লাগলো। তার নজর একজনকে খুঁজছে। সে খুশিতে ডেকে উঠল, আমার ইনু কই? ও কি এখনো রুম থেকে বের হয় নাই? ইনু, দেখ কে এসেছে। মুহূর্তেই ড্রয়িং রুমটা সে খুশির আবহাওয়া যেন এক বালতি বরফের জল ঢেলে দিল। আনিস চৌধুরীর মুখটা কালো হয়ে গেল। আয়ান আর ঈশানী ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। আশিক ভ্রু কুঁচকে বলল, কি হলো রে, তোরা এমন ভাবে তাকাচ্ছিস কেন? ইনু কি স্কুলে গেছে? আনিস চৌধুরী গম্ভীর গলায় বললেন, তোমার বোনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আশিক। আশিক যেন আকাশ থেকে পড়ল। মানে কি বলছো পাপা তুমি? আমার ইনু কোথায়? ঠিক করে বলো কি হয়েছে? আনিস চৌধুরী বিরক্তিতে, সত্যি বলছি, তোর বোন অন্য লোকের সাথে মুখ কালো করেছে, আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছে, তাই তাকে বের করে দিয়েছি। আশিক এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। পাপা, মুখ সামলে কথা বলো। আমার বোনের ব্যাপারে একটা বাজে কথাও বলবে না। পেছন থেকে ইকরা বিষাক্ত হাসিতে ফেটে পড়ল। আহা আশিক, তোমার বোন যা করেছে তা শুনলে তুমি বলবে ওকে বের করা না, মেরে ফেলা উচিত ছিল। যেমন মা তেমন মেয়ে। যার রক্তে বিষ যার রক্তে বিষ সে তো আর ভালো হতে পারে না। আশিক এবার গর্জিয়ে উঠল, ছোট মা, মুখ সামনে কথা বলুন। আমার মা আর বোনের ব্যাপারে একটা শব্দ আর আপনার মুখ থেকে বের হবে না। আমার বোন কোথায় শুধু সেটা বলুন। আনিস চৌধুরী বললেন, তোর বোন এক লোকের সাথে আছে। ছি, তাও অবৈধভাবে। লোকটার নাম যেন কি জয়ন না জায়ান সিংহানিয়া, এমন কিছু একটা। আয়ান আর নিজেকে ধরে রাখতে পারছিল না। সে এগিয়ে এসে বলল, না ভাইয়া, পাপা মিথ্যে বলছে। রোজ তো যেতে চাইনি, এই জায়ান সিংহানিয়া জোর করে ওকে আটকে রেখেছে। আশিকের চোখ দুটো এবার লাল হয়ে উঠল। আগ্নেয়গিরি যেন ফাটতে শুরু করলো তার ভেতরে। ভাইয়া, আরেকটা কথা, পাপা আমাদের সামনেই ইনুকে বলেছে যে তুমি আর আমাদের মা নাকি এক না। ইনু ওটা সহ্য করতে পারেনি ভাইয়া। আশিকের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে থরথর করে কাঁপতে লাগলো রাগে। আপনারা আপনারা মানুষ না, আপনারা জানেন ইনু কতটা সেনসিটিভ। ও কি এটা সহ্য করতে পারবে?
আমার আশিক বোন আর কোথায় এক আছে মুহূর্ত কেমন দাঁড়ালো আছে না, তা আমি ঝড়ের খুঁজে বেগে বের ঘর থেকে করবই। বেরিয়ে গেল। আর মনে রাখবে অন্যদিকে ইনুর সিঙ্গানিয়া কিছু হলে ম্যানশন আমি তখন এক চৌধুরী বাড়ি অদ্ভুত জ্বালিয়ে পুড়িয়ে নিস্তব্ধতা বিরাজ ছারখার করে করছে। দেব। জায়ান ইনার রুম থেকে বেরিয়ে নিজের লাইব্রেরিতে গিয়ে বসলো। তার সামনে দামি মদের বোতল আর গ্লাস রাখা থাকলেও সেদিকে হাত দিচ্ছে না। ইনায়ের সেই কথাগুলো, দিন শেষ হতে দিন, সুযোগ পেলে আমি এই নরক ছেড়ে পালাবো, তার মগজে হাতুড়ির মতো পিচ্ছে। ওদিকে ইনায়া তার রুমের জানালার পাশে বসে বাইরের একলা আকাশের দিকে তাকিয়ে আছে। তার দু চোখ দিয়ে নিরন্তর জল পড়ছে। সে একা মনে বিড়বিড় করছে, ভাইয়া তুমি কোথায়? তুমি কি আমাকে ভুলে গেছো ভাইয়া? অন্যদিকে জায়ান উঠে গিয়ে আবার ইনায়ের দরজার সামনে দাঁড়ালো। আজ তার রাগ নেই, আজ তার ভেতরে শুধু এক অজানা ভয়, ভালোবাসার ভয়। সে দরজার ওপারে কপাল ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, তোমাকে হারাতে পারবো না ইনায়া, প্রয়োজনে সারা পৃথিবীর শত্রু হব, তাও তোমাকে আমার বাহুবন্ধনেই রাখবো। সময়ের কাঁটা তীরের মতো ছুটে চলছে। আশিক ঝড়ের বেগে তার মার্সিডিজ চালিয়ে একটি বিশাল কাঁচে ঘেরা বিল্ডিং এর সামনে এসে থামলো। আশিক ভেতরে ঢুকতেই করিডোরে থাকা অফিসাররা শটান দাঁড়িয়ে স্যালুট ঢুকলো। সবার মুখে এক কথা, ওয়েলকাম ব্যাক স্যার। আশিক কারো কথায় কান না দিয়ে সোজা তার সিনিয়র অফিসারের চেম্বারে ঢুকলো। চেয়ার ঘুরিয়ে জানালার দিকে মুখ করে থাকা লোকটির সামনে গিয়ে আশিক তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, সিআইডি অফিসার আশিক চৌধুরী রিপোর্টিং স্যার। সিনিয়র অফিসার চেয়ারে ঘুরিয়ে মৃদু হেসে বললেন, ওয়েলকাম অফিসার আশিক, অনেকদিন পর নিজের ডেরায় ফিরলে। আশিক টেবিলের উপর সজোরে হাত চাপড়ে বলল, শান্ত হও। এসব কি হচ্ছে স্যার? করেই জানো আমি বিদেশ থাকাকালীন আমাকে জানানো হয়েছিল যদি তোমার বোনের আমার পরিবার ঠিক আছে তোমাকে আগে দিতাম, কিন্তু তবে দেশে ফিরে আমি চলে আসতে। আমার আমার বোনটা একজন মাফিয়ার কবজায়, আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। সিনিয়র অফিসার শান্ত গলায় বললেন, আশিক শান্ত হও, তুমি ভালো করেই জানো তুমি ওখানে কি মিশনে ছিলে। যদি তোমার বোনের খবর তোমাকে আগে দিতাম তবে তুমি মিশন ফেলে চলে আসতে। স্যার, আমার বোনকে আমার চাই, যদি ওর কিছু হয় আমি কারো পরোয়া করব না। আশিক চিৎকার করে বলে উঠল। তার জুনিয়ররা পাশে এসে দাঁড়ালো। স্যার, চিন্তা করবেন না, ম্যাম জায়ান ইভান সিঙ্গানিয়ার ম্যানশনে আছে। আশিক দাঁতে দাঁত চেপে বলল, ম্যানশন হোক বা পাতাল, আমি আজই ওখান থেকে রেড দেব। এখন এই অর্ডারে সাইন করুন। সিনিয়র অফিসার ভ্রুকুচকে বললেন, আশিক তুমি কার কথা বলছো জানো? জায়ান সিংহানিয়া। ওর অনুমতি ছাড়া ওখানে একটা পাখি ডানা ঝাপটাতেও পারে না। ওর সাথে শত্রুতা করা মানে রক্তের বন্যা বইয়ে দেওয়া। আশিক এক মুহূর্ত চিন্তা না করে তার সিনিয়রের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার জাস্ট গিভ মি দ্য পারমিশন। আমার বোনের জন্য আমি মরতে রাজি, মারতে রাজি। যা লাগে নাও। আমার বোনকে যদি যা ভালো মনে হয় ছেড়ে দেয় তবে ভালো, তবে নইলে আজ সিংহানিয়া ম্যানশনে লাশের নিজের পরিণত হবে না। ম্যানশনের ভিতরে ইনে অস্থিরভাবে পায়চারি দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল, থেকে তার মনটা কুঁগাইছে। সবাই রেডি হও, খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ একজন পরিচারিকা এসে বলল, ম্যাম স্যার আপনাকে নিচে ডাকছেন। ইনায়া নিজেকে কিছুটা সামলে নিচে নেমে দেখলো জায়ান সোফার আয়েশ করে বসে আছে। ওকে দেখে শান্ত গলায় বলল, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। ইনে রান্নাঘরে ঢোকার কিছুক্ষণ পরেই একজন গার্ড দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার রেড পড়েছে, একদল পুলিশ অফিসার ভেতরে ঢুকছে। জায়ান এক ঝটকে দাঁড়িয়ে পড়ল। রাগে ওর কপালের রাগগুলো ফুলে উঠেছে। সে গর্জিয়ে উঠল, কার নিজের জীবনের মায়া ফুরিয়েছে যে জায়ান সিংহেনিয়ার দুর্গে হানা দেওয়ার স্পর্ধা দেখায়। ঠিক তখনই সদর দরজা ভেদ করে ঢুকলো আশিক। তার হাতে বন্দুক, চোখে খুনি চাউনি, পেছনে একদল সশস্ত্র পুলিশ। আশিক চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয় আমার বোনকে আটকে রাখার? জায়ান সিংহানিয়া, আজ তোর দিন শেষ।